নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 5ই জুলাই 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে 217তম 217th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ, কারণ গত সপ্তাহ মাসের শেষ সপ্তাহ, সেই জন্য শ্রী মায়ের প্রতি উৎসর্গীকৃত ছিল। আমরা আজকে আবার স্বামীজিকে নিয়ে শুরু করছি এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন অযথা বাক্যব্যয় না করে আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত, যে রবীন্দ্রসঙ্গীতটাকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে মেনে নিয়েছি, গেয়েছেন আমাদের এই বাকচক্রের এই প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবে। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি চিঠি পড়ব। যারা আমাদের বাকচক্র নিয়মিত দেখেন তারা জানেন যে এই চিঠিপত্রের মধ্যে দিয়ে আমরা স্বামীজিকে আবিষ্কার করার এবং তুলে ধরার চেষ্টা করেছি। স্বামীজি প্রথম চিঠি লেখেন প্রমোদা দাস মিত্রকে, যা পাওয়া যায়, এবং সেখানে স্বামীজি লিখছেন দাস নরেন্দ্র। তারপর আস্তে আস্তে বিবেকানন্দ, তারপর ভারতবর্ষ ঘোরা গুজরাট থেকে চিঠি
দক্ষিণ ভারত থেকে চিঠি, রাজপুতানা থেকে চিঠি, তারপরে আমেরিকায় চলে যাওয়া, সেখানে বিখ্যাত হওয়া, আলাসিঙ্গা পেরুমলকে চিঠি লেখা সুন্দরমুখ সন্ন্যাসীটি সবচেয়ে জনপ্রিয় হয়েছিল। এবং শিকাগোয় যে প্রথম কি তার অভিজ্ঞতা হয়েছিল সেটি তিনি লেখেন। তারপর সেখান থেকে ইংল্যান্ডে আসা, ভারতবর্ষে ফেরা, রামকৃষ্ণ মিশন তৈরি করা এবং দ্বিতীয়বার বিদেশে যাওয়া। তারই ফাঁকে 1899 সালে আমরা পৌঁছেছি। এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা যখন চিঠি পড়ি তখন অনেকে প্রশ্ন করেছেন যে চিঠির সংখ্যা তো আরও বেড়ে গেছে, তার কি হবে? তো আমরা আরেকবার পরিষ্কার করে বলি, মোট 576খানা চিঠি, তার মধ্যে 24টা খানা নতুন। 12ই আগস্ট 1888 প্রথম চিঠি, 14ই জুন 1902 স্বামীজির শেষ চিঠি। এর মধ্যে 153টি বাংলায়, 3টি সংস্কৃতে, 418টি ইংরেজিতে এবং 2খানি ফরাসি ভাষায় লেখা। মনে রাখতে হবে, একজন লিখেছেন, আমি তার উত্তর দিইনি, পরিষ্কার করে বলে দিতে চাই, এখন যে রামকৃষ্ণ মিশনের বইগুলো ইংরেজিতে বেরিয়েছে সেগুলো অনেক পরেকার চিঠি যুক্ত হয়েছে। আমরা যে পত্রাবলী থেকে পড়ছি তখন এই 576টি চিঠি ছিল, যে কারণে আমরা সেটাকে আপডেট করিনি। কারণ নতুন যে বই বেরোচ্ছে তাতে আরও চিঠির সংখ্যা বেশি যোগ হচ্ছে। আজকে যে চিঠিটি স্বামীজি লিখেছেন সেই চিঠিটি আমাদের দুটো ভুল ভাঙিয়ে দেয়। আমরা প্রায় বলে থাকি, যেহেতু আমরা গবেষণা করি না, যে স্বামীজি গোটা ভারতবর্ষ ঘুরেছিলেন। ঘোরেননি স্বামীজি গোটা ভারতবর্ষ। স্বামীজি পশ্চিমবঙ্গই ভালো করে ঘোরেননি। স্বামীজি কামারপুকুর, জয়রামবাটি যাননি। স্বামীজি উড়িষ্যায় যাননি। স্বামীজি ঘুরেছিলেন দক্ষিণ ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত, রাজপুতানা। এটা পরিষ্কার মনে রাখবেন। কখনো হেঁটে, কখনো ট্রেনে এবং হিমালয়। স্বামীজি পূর্ববঙ্গে গিয়েছিলেন প্রথমবার বিদেশ থেকে ফিরে আসার পর। 1899 সালে স্বামীজির চিঠি আসে, স্বামীজি বিদেশে চলে যান। 1901 সালে মাকে এবং নিবেদিতাকে নিয়ে স্বামীজি পূর্ববঙ্গে গিয়েছিলেন। পূর্ববঙ্গে 2টি বক্তৃতা স্বামীজি করেন, ঢাকাতে। তার অসাধারণ একটি বই আছে, ঢাকায় স্বামী বিবেকানন্দ, একজন স্বামীজি যিনি ঢাকা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, তিনি বইটি লিখেছেন। পড়বার মতো বই, যাদের বই পড়ার শখ আছে বইটি পড়তে পারেন। এবং ঢাকাতেও স্বামীজির শরীর খুব খারাপ হয়ে যায়। স্বামীজি গান ঠিকই, কিন্তু স্বামীজির সঙ্গে কিছু স্থানীয় মানুষের মনোমালিন্য হয়। তারা যে প্রশ্ন করেন স্বামীজি উত্তর দেন না, এবং তারা এমন সময় আসেন যে স্বামীজি বেডিং গোছাচ্ছেন ফেরত আসার জন্য। সেখান থেকে স্বামীজি আসামে আসেন। আসামে স্বামীজির শরীর আরও খারাপ হয়। সেখানে হেনরি স্বামীজিকে রেসিডেন্ট কমিশনার নেমন্তন্ন করেন। স্বামীজি সেখানে শেষ বক্তৃতাটি আসামে দেন। তারপর তো 1902 সালে চলেই যান। আজকে যে চিঠিটি স্বামীজি লিখছেন বেলুড় মঠ থেকে, 6ই মার্চ 1899, সেখানে 2টি জিনিস খুব গুরুত্বপূর্ণ। ওই অঞ্চল ব্র্যাকেটে পূর্ববঙ্গ দেখব বলে সংকল্প করেছিলাম, কিন্তু আমার কর্মের গতি অন্যরূপ। প্রাচীন বাংলার সভ্যতার কেন্দ্র দেখবার আনন্দ পাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই, আমরা তো এখন বাংলাদেশ হয়ে গেছে। আগে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ ছিল। পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। এক কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের কোনো উন্নতি কোনোদিন হয়নি। ওটা বাজে কথা। আমরা যারা এদেশের লোক তারা বলেন যে বিরাট উন্নতি করেছিল, কিচ্ছু করেনি। যেমন ধরুন পশ্চিমবঙ্গের জেলা যদি যান, বাঁকুড়া, পুরুলিয়া, এখন ঝাড়গ্রাম, বীরভূম, এগুলো একেবারে শুকনো জেলা ছিল। যদি যান দেখবেন কোনো জেলায় কোনো গুরুত্বপূর্ণ জমিদার বাড়ি নেই। ঘুরে দেখতে পারেন। পশ্চিমবঙ্গ চষে খেয়ে ফেললেও দেখবেন না। পক্ষান্তরে যদি পূর্ববঙ্গে যান, এখনও বেশ কিছু বাড়ি সরকার নিয়েছেন, যেগুলো ভগ্নস্তূপ। সেগুলো দেখেই বুঝবেন ওখানে ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি কেমন ছিল। এখানে ছিল না। প্রেসিডেন্সি কলেজ ছাড়া কিচ্ছু ছিল না পশ্চিমবঙ্গে। এবং সেই প্রেসিডেন্সি কলেজের 80% ছেলে তারা পূর্ববঙ্গ থেকে এসে পড়তেন। এটা মনে রাখতে হবে। এই যে পূর্ববঙ্গকে আমরা হেয় করে, যেহেতু স্বাধীনতা আমরা এদিকে থেকে গেলাম বলে, ওটা আমাদের ভ্রান্ত ধারণা। এবং স্বামীজি বলেছেন চমৎকার করে, প্রাচীন বাংলার সভ্যতার কেন্দ্র দেখবার আনন্দ পাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। ধরুন পশ্চিমবঙ্গের দিকে যদি তাকান, গান বাজনার দিকে যদি তাকান,
আমাদের এখানে বাউল ছিল না, আমাদের এখানে লালন ছিল না, আমাদের এখানে ভাওয়াইয়া ছিল না, সব তো ওদেশ থেকে আনা। এবং তখন বলতে পারেন ওদেশ আর এদেশ তো একই, নিশ্চয় কোনো সন্দেহ নেই সেখানে, কিন্তু ওখানে কালচার অনেক বেশি ছিল। স্বামী লোকেশ্বরানন্দজি তিনি একটি রামবাগানে বয়েজ হোম খোলেন। কেন খোলেন? এই যে দেশভাগের পর সবাই চলে এলেন ওখান থেকে, ব্রিলিয়ান্ট ছেলে, কলেজে পড়া বন্ধ হয়ে গেছে, তাদের জন্য তিনি হোম করেছিলেন। এবং সেই হোমে যারা পড়তেন তারা অনেকেই পরে রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী হয়েছে। স্বামী প্রভানন্দজি, স্বামী অশোক্তানন্দজি, স্বামী মুমুক্ষানন্দজি, স্বামী জিতাত্মানন্দজি, স্বামী উমানন্দজি, সকলেই বয়েজ হোমে পড়া। এবং তখন দেখবেন এদেশে কি হলো, আমরা এই চর্চাগুলো করি না তাই, দেখবেন প্রচুর হেডমিস্ট্রেস যারা হয়েছিলেন পশ্চিমবঙ্গে তারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন। পূর্ববঙ্গ থেকে এসে তারা বিভিন্ন স্কুলে হেডমিস্ট্রেস হয়েছিলেন। এ নিয়ে অসম্ভব ভালো একটি বই আছে, যে কারা কারা হয়েছিলেন, তাদের কি নাম, তার ওদেশে কি পড়াতেন। এবং পূর্ববঙ্গ কিন্তু আমি একবার খুব দৃঢ়তার সঙ্গে, ধরুন আমাদের পশ্চিমবঙ্গে তো কলকাতা ছাড়া কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। ওখানে কি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, বগুড়া, এই সব কটা উন্নত জায়গা ছিল। রাজশাহী ইউনিভার্সিটি শিক্ষার প্রাণকেন্দ্র ছিল। ঢাকা ছাড়াও এতগুলো জায়গা ছিল, পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। বর্ধমানেই কিছু ছিল না, সব তো হালের, সব হালে তৈরি করা। এবং স্বামীজি পূর্ববঙ্গে গিয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন, অত্যন্ত খুশি হয়েছিলেন। যারা উত্তরবঙ্গে গেছে, আমরা তো উত্তরবঙ্গ শিলিগুড়িটা শেষ হয়ে যায়, এবার আপনি উত্তরবঙ্গে চলে গেলেন, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, এই যে খাসি এবং জয়ন্তিয়া পাহাড় দেখবার মতো ছিল। আপনি যদি শিলংয়ে দাঁড়ান তাহলে সিলেট দেখেই অবাক হয়ে যেতে হয়, কি সুন্দর তার দৃশ্য। সিলেট ছিল পাণ্ডিত্যের পীঠস্থান। নবদ্বীপ থেকে শ্রী চৈতন্য সিলেটে পড়তে গিয়েছিলেন, তিনি নবদ্বীপ থেকে কলকাতায় আসেননি। কলকাতায় প্রেসিডেন্সি কলেজ হওয়া মানে 1817 সালের আগে কলকাতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 1817 সালে প্রেসিডেন্সি কলেজ তৈরি হলো, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এবং তখন আস্তে আস্তে কলকাতা জেগে উঠল। এবং পশ্চিমবঙ্গে এখনও ওয়ান সিটি স্টেট, এখন শিলিগুড়ি হয়েছে, দুর্গাপুর হয়েছে, বর্ধমান হয়েছে, কিন্তু ওয়ান সিটি স্টেট, একটা শহরকে কেন্দ্র করেই একটা রাজ্য। পূর্ববঙ্গ তা ছিল না। এবং বরিশাল, এগুলো একেবারে পাণ্ডিত্যের পীঠস্থান ছিল। অশ্বিনী কুমার দত্ত তিনি বরিশাল থেকে এসেছিলেন, এবং বরিশাল যাওয়া খুব কঠিন ছিল, যেহেতু নদী কেন্দ্রিক জায়গা। আইতে শাল যাইতে শাল বলা হতো, শাল মানে বচন না, ওটা ভুল বলা হয়, শাল মানে ছোট নৌকো, নৌকো করে যেতে হতো। আইতে শাল যাইতে শাল, ইহার নাম বহরশাল। তপন রায়চৌধুরীর সঙ্গে খুব পরিচয় ছিল, তিনি বরিশালের মানুষ ছিলেন। এছাড়াও আমরা যেহেতু উত্তরবঙ্গের লোক, রাজশাহীর লোক, ফলে উত্তরবঙ্গের বহু মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে, এখনও যোগাযোগ রয়েছে। এবং পিকচারাস বলতে যা বোঝায় উত্তরবঙ্গ তাই, পশ্চিমবঙ্গ তা নয়। বাঁকুড়ায় হালে প্রচুর গাছ হয়েছে, আগে কিচ্ছু ছিল, আগে ধূসর ছিল। বাঁকুড়া, পুরুলিয়া, আমরা যখন পুরুলিয়া যাওয়া শুরু করি 70 দশকের শেষে, তখন কিচ্ছু ছিল না। এখন অনেক থাকার জায়গা হয়েছে, এখন অনেক বন তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্বামীজি যখন পূর্ববঙ্গে গেলেন, একবারে সুজলা শ্যামলা শস্য, সুজলা সুফলা শস্য শ্যামলা পূর্ববঙ্গ, সেখানে নদীমাতৃক দেশ। স্বামীজি যাচ্ছেন নদীতে, ইলিশ মাছ দেখেছে। আবার সেই স্বামীজি ইলিশ মাছে চলে এলাম। স্বামীজি ইলিশ মাছ নিয়ে বলতে ভয় হয়, কারণ বেশ কিছু প্রায় নিরক্ষর মানুষ মনে করেন ইলিশ মাছ খেয়ে লোকটি মারা গিয়েছিলেন। জাননি কটা মাছ খেয়েছিলেন। বেলুড় মঠে সেদিন 2টো মাছ কেনা হয়েছিল, সবাই মিলে খেয়েছিলেন। ফলে ওই হার্ট অ্যাটাকটা বা সেরিব্রাল স্ট্রোকটা ইলিশ মাছের জন্যে নয়, এমন করে বলা হয়। যারা বিবেকানন্দ কম পড়েন তাদের কাছে প্রায় আমার শুনতে হয় স্বামীজি তো ইলিশ মাছ খেয়ে মারা গেলেন। এসব আমরা তো সুবিধা হচ্ছে আমরা ভালো করে পড়ি না, তো কি স্বামীজি যাচ্ছেন তখন দেখেন ইলিশ মাছ, তখন স্বামীজির মনে হলো আরে এখন তো ইলিশ মাছ খেয়ে ভালো হতো, খেলে ভালো হতো। এবং বললেন দেখ তো পুঁই শাক পাওয়া যায় কিনা। তা সেই ছোট নৌকাটি বেড়ানো হলো ঘাটে, একজন নৌকা থেকে লাফিয়ে পড়লেন, তিনি পুঁই শাক নিয়ে এলেন এবং ইলিশ মাছ নিয়ে এলেন। স্বামীজি ইলিশ মাছকে এত খুশি হলেন, যারা এনেছিলেন বললেন দেখ আমি তো সন্ন্যাসী মানুষ, তোদের দেওয়ার কিচ্ছু নেই, তাই তোরা থির হয়ে বস, আমি তোদের দীক্ষা দিয়ে দিই। কাদের দীক্ষা দিয়েছিলেন তার নাম পাওয়া যায় না,
কিন্তু তারা যে প্রভূত আনন্দ পেয়েছিলেন এবং তখন স্বামীজি করে এনার্জিতে টকবক করছে, সেটা তারা দীক্ষা পেয়েছিলেন। স্বামীজি এসে জগন্নাথ কলেজের মাঠে এবং প্রগোসের মাঠে বক্তৃতা করেছিলেন। স্বামীজি প্রথম দিন গান গাওয়ার কথা ছিল, কিন্তু সে মুখ দিয়ে রক্ত পড়ে, গান গাইতে পারেন না। পরের দিন স্বামীজি গান গান এবং তারপর তার মাকে নিয়ে সেই তার তীর্থে যাওয়ার কথা ছিল সেখানে যান এবং এরপর থেকে স্বামীজির শরীরটা ভাঙতে শুরু করে। ওই যে শরীরটা ভাঙে সেটা সমুদ্র যাত্রায় ঠিক হয়, যখন জাহাজে করে যান স্বামীজি জুন মাস 1899, তারপরে একটু একটু করে শরীরটা ভালো হতে থাকে। কিন্তু পূর্ববঙ্গের দৃশ্য দেখে স্বামীজির চোখ জুড়িয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের লেখায় বারবার দেখবেন তিনি শিলাইদহের কথা লিখেছেন, তিনি সিরাজগঞ্জের কথা লিখেছেন। নিবেদিতা এবং ক্রিশ্চিনকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা লেখেন 2 বিঘা জমি। সেখানে নিবেদিতা স্থানীয় মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেটি উদ্দেশ্য করে লেখেন, রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছি নিমেষে আমার বাড়ির কাছে। নিবেদিতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথের পূর্ববঙ্গের প্রতি অত্যন্ত টান ছিল। তিনি যেমন গরমে লিখতে ভালোবাসতেন, যেখানে গিয়ে বীরভূমে লিখতেন, এবং ঠিক একইভাবে যদি নদী থাকে, যদি জল থাকে, যদি গাছ থাকে, তাহলে তিনি লিখতে খুব ভালোবাসতেন। বেশি দূরে যেতে হবে না, টাকির কাছে গিয়ে ইছামতির দিকে তাকান, দেখবেন ইছামতির সৌন্দর্য আমাদের টানে। বঙ্গোপসাগরে গিয়ে শেষ অবধি নদীটি মিশে যাচ্ছে এবং পূর্ববঙ্গ তাই জন্যে প্রাকৃতিক দিক থেকে ভারী সুন্দর। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা পৃথিবীর আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। পূর্ববঙ্গে পাট তৈরি হতো আর পশ্চিমবঙ্গে ছিল পাট কল। কলগুলো সব এদিকে, কলগুলো ব্যারাকপুর, কলগুলো বিটি রোডের চারপাশে দেখবেন প্রচুর জুট মিল আছে। র মেটেরিয়াল কিন্তু পূর্ববঙ্গ থেকে আসতো। ডোমার বলে একটি জায়গা ছিল, সেখানে প্রচুর পাট তৈরি হতো এবং যারা পাট ব্যবসায়ী তারা বহু টাকা উপার্জন করেছিলেন। সেগুলো দেখলে বোঝা যায়। যদি রানী ভবানীর বাড়িটি দেখেন পূর্ববঙ্গে, তাহলে দেখবেন তার কি বিশাল চেহারা। এই যে 3 মহলা 4 মহলার বাড়ি দেখা যায়, সেখানে গিয়ে দেখতে হয় যে তাহলেই বোঝা যায় যে একসময় কীভাবে জায়গাটি উন্নতি লাভ করেছিল। যেহেতু নদী ছিল তাই ব্যবসা বাণিজ্য হতো। চট্টগ্রাম পোর্ট এ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোর্ট এবং সাহেবরা খুব ব্যবহার করতেন। এখনও চট্টগ্রাম পোর্ট একইভাবে ব্যবহার করা হয়। শুধু সুজিতদা এবং আমার একটা রিজার্ভেশন আছে, সেটা হচ্ছে পূর্ববঙ্গের আমরা সব সহ্য করতে পারি শুটকি মাছ ছাড়া। শুটকি মাছ খাওয়া যায় না, ভীষণ গন্ধ এবং আমরা অস্বস্তি বোধ করি খেতে। সুজিতদা যে কথাটা বলেন সেটা আর বলছি না, কারণ বললে অন্তত 40খানা চিঠি আসবে যে আপনি এটা কেন বললেন। কিন্তু স্বামীজির পূর্ববঙ্গে গিয়ে স্বামীজি খুব ভালো লেগেছিল, স্বামীজি মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং পূর্ববঙ্গটা আমার নিজের মনে হয় তার সার্কিটটা কমপ্লিট হয়েছিল। স্বামীজি সময় পেলেন না কামারপুকুর জয়রামবাটি যাওয়ার, কারণ স্বামীজি পরিব্রাজক হয়ে বেরিয়ে গেলেন, তো পশ্চিমবঙ্গের বাইরে চলে গেলেন স্বামীজি। স্বামীজি হচ্ছেন প্রথম ন্যাশনাল হিরো। স্বামীজি ভারতবর্ষকে দেখেছিলেন। আমাদের মুশকিল হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে থেকেই মনে করি এটাই বুঝি ভারতবর্ষ। এরও যে বাইরে একটা ভারতবর্ষ আছে, সেখানের মানুষজন আছে, সেখানে প্রকৃতি আছে, সেখানে গাছপালা আছে, সেখানে দর্শন আছে, সেখানে চিন্তা আছে। স্বামীজির সঙ্গে সেটার পরিচয় হয়েছিল। এবং যখন বিলেতে গিয়েছিলেন, যেহেতু তিনি গোটা ভারতবর্ষটা দেখেছিলেন, অনেকটাই দেখেছিলেন, তাই তিনি কনডেন্সড ইন্ডিয়া হয়ে গিয়েছিলেন। তিনি না হলে পারতেন না। ধরুন স্বামীজি যদি ভারতবর্ষ না বেরোতেন, স্বামীজির ফ্রেঞ্চ শেখা হতো না। স্বামীজি পুনায় গিয়ে ফ্রেঞ্চ শিখেছিলেন। স্বামীজি অন্যান্যভাবে যে দেখেছিলেন নিজেকে, তার প্রধান কারণ হচ্ছে তিনি ভারতবর্ষটাকে দেখতে পেয়েছিলেন এবং ভারতবর্ষ দেখে তার মনে হয়েছিল এমন দেশ পৃথিবীতে নেই। সেটি সম্পূর্ণ বৃত্তটা যখন তিনি পূর্ববঙ্গে গিয়ে পৌঁছলেন এবং পূর্ববঙ্গের মানুষের আতিথেয়তা তাকে মুগ্ধ করেছিল। যেহেতু নিজে খেতে যথেষ্টই ভালোবাসতেন, তাই জন্য আমরা দেখব যে নানা রকম মাছ তারা রান্না করে খাইয়েছে এবং স্বামীজি খুব ভালোবেসে যে মাছ খেয়েছেন। পূর্ববঙ্গে একটা ঘটনা ঘটেছিল। হেমচন্দ্র ঘোষ, যিনি পরে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন, তিনি স্বামীজির সঙ্গে একদিন দেখা করতে এলেন কয়েকজন বন্ধুকে নিয়ে এবং স্বামীজিকে জিজ্ঞেস করলেন যে স্বামীজি আপনি আমাদের বলুন কি করে আমরা ধর্মজীবন যাপন করব, কি করে আমরা ব্রহ্মচর্য পালন করব ইত্যাদি। স্বামীজি দুপুরে খাওয়ার পরে পাইপ খাচ্ছিলেন। বিরক্ত হয়ে বললেন, শোন, পরাধীন জাতের মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই।
আগে যে লুঠেরা তোর মাকে তারা অত্যাচার করছে, দেশ থেকে তারা, দেশের মানুষকে ফ্রি ডিক্লেয়ার করতে বল, দেশে রক্ত, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশে রক্তগঙ্গা বয়ে যাক, আর তার প্রথম বুলেটটা লাগুক আমার বুকে। হেমচন্দ্র ঘোষকে আমার দেখবার সৌভাগ্য হয়েছিল। তখন তিনি অত্যন্ত বৃদ্ধ, কাঁপা কাঁপা গলায় আমাদের বলেছিলেন যে হাত একবার স্বামীজিকে প্রণাম করেছে তার পক্ষে আর কাউকে প্রণাম করা সম্ভব নয়। তিনি গান্ধীজিকে দেখেও কোনোদিন প্রণাম করেননি। পরে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স নেতৃত্ব দেন রাইটার্স অভিযানের। বিনয় বাদল দীনেশ তাঁরা যে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে আইজি প্রিজনকে মেরেছিলেন সেটি নেতৃত্ব দিয়েছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স। বাংলার বিপ্লব আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটা বড় ভূমিকা ছিল এবং বিবেকানন্দের ওই কথা, আগে লুঠেরাদের দেশ থেকে তারা, যারা তোর মাকে অত্যাচার করছে, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশে রক্তগঙ্গা বয়ে যাক এবং তার প্রথম বুলেটটা এসে লাগুক আমার বুকে। বিবেকানন্দের দ্বারা যুবকেরা অনুপ্রাণিত হয়েছিলেন। স্বামীজি চলে যাওয়ার পর আমাদের দেশে একাধিক বিপ্লবী প্রতিষ্ঠান তৈরি হয় এবং তারা চেষ্টা করেছিলেন যে স্বাধীনতা আনতে। দুর্ভাগ্যজনক যে বিশ্বাসঘাতকতার জন্যে সেই স্বাধীনতা আনা সম্ভব হয়নি। আমি কয়েকদিন আগে একটি বই পড়ছিলাম, রাসবিহারী বসু 1913 সালে সারা ভারতবর্ষে আর্ম স্ট্রাগলের একটা দিন ঠিক করেছিলেন এবং সম্পূর্ণ তার প্রস্তুতিটি হয়ে গিয়েছিল। একজন পাঞ্জাবি তিনি পুলিশকে ইনফরমেশনটা লিক আউট করেন, তার ফলে সেটি আর সম্ভব হয়নি। কিন্তু বিবেকানন্দ যে নিজের মতন করে দেশ করার কথা বলেছিলেন, যুবকেরা সেটি গ্রহণ করেছিল এবং বাংলাদেশের যুবকেরাও স্বামীজির দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন। এবং অনুপ্রাণিত যে হয়েছিলেন দেখা যায় যে ওদেশ থেকে যেমন সূর্য সেন এসেছেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এসেছেন, একাধিক বিপ্লবী, দীনেশ গুপ্ত, সব তো পূর্ববঙ্গের মানুষ, তারা এখানে এসে বিপ্লব আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনেকে পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন, অনেকের ফাঁসি হয়ে গিয়েছিল। আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতা পাওয়ার পরে বিপ্লবী আন্দোলন নিয়ে কোনো সেই অর্থে গবেষণার কাজ হলো না, কোনো ঐতিহাসিক কোনো প্রামাণ্য গ্রন্থ লিখলেন না এবং এখনও অনেকেই এদের টেররিস্ট বলেন, যেটি সাহেবরা বলতেন। মনে রাখতে হবে এই বাঙালি বিপ্লবীরা ভিত কাঁপিয়ে দিয়েছিল সাহেবদের। যদি এখনও আন্দামানে যান দেখবেন 80% বিপ্লবী হচ্ছে বাঙালি। তার কারণ তারা চেয়েছিলেন দেশ থেকে স্বাধীন করতে। এর একটা মজা আছে, বাংলা যেমন প্রথম শিক্ষিত হয়েছিল ইংরেজদের দ্বারা, এখানেই কলেজ তৈরি হয়েছিল, এখানেই ডেভিড হেয়ার এসেছিলেন, এখানেই এডওয়ার্ড হাইডিস্কের মহাত্মা রামমোহন রায় বলেন তারা ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান করতে হবে। তেমনি বাঙালি প্রথম সাহেবদের বিরুদ্ধে জেগে ওঠে এবং বাঙালিকে মেলাইন করা হয়েছিল, দেখানো হয়েছিল যে বাঙালি কত দুর্বল। তাই বাঙালির সংজ্ঞা দিতে গিয়ে সাহেবরা বলেছিলেন বাঙালি পুরুষ হচ্ছে ধুতি ক্ল্যাড ইংলিশ স্পিকিং এফিমিনেট। আসলে তারা ভয় পেয়ে গিয়েছিলেন। এমন বোমা কলকাতায় পড়েছিল যে সাহেবদের ভিত কেঁপে যায় এবং এই যে রাজধানীটি দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয়, যেখানে জলের অভাব রয়েছে, পরিকাঠামোর অভাব রয়েছে, প্রধান কারণ হচ্ছে বাঙালিকে ভয় পাওয়া। এবং বাঙালিকে জাগিয়ে দিয়েছিলেন স্বামীজি, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সত্যি কথা বলতে কি স্বামীজিকে নিয়েও সে অর্থে গবেষণা হয়নি। শঙ্করী প্রসাদ বসু ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই ভারতবর্ষে যিনি বিবেকানন্দকে নিয়ে এই গভীর গবেষণার কাজ করেছেন। যেমন মেম সাহেব পাশ্চাত্যে মারি লুই বার্ক আছেন, স্বামী বিবেকানন্দ ইন আমেরিকা, হিজ সেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্ট, চমৎকার একটি গ্রন্থ। আমাদের দেশে সেই অর্থে বিবেকানন্দকে নিয়েও চর্চা হয়নি বলেই দেখবেন এখনও আমরা স্বামীজির প্রতি উদাসীন। ওই নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুর, এটা বলেই আমরা শেষ করে দিই। যদি কাউকে বলতে বলেন বলুন তো এই যে পূর্ববঙ্গে স্বামীজি গেলেন তার ইম্প্যাক্ট কী হয়েছিল? তার ইম্প্যাক্ট সুদূর প্রসারী হয়েছিল, সুদূর প্রসারী। পূর্ববঙ্গ থেকে ছেলে মেয়ে উভয়ই তারা যোগ দিয়েছিলেন বিপ্লব আন্দোলনে। প্রীতিলতা ওয়াদ্দেদারের যদি জীবনী পড়া যায়, কি অসীম সাহস, কতটুকুনি বয়সে মারা গিয়েছিলেন। এই যে চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব তারা রেড করেন এবং সেখানে প্রীতিলতা সুইসাইড করেন, কারণ তিনি ব্রিটিশ পুলিশকে তার গা ছুঁতে দেবেন না, তাই প্রীতিলতা বেঁচে থাকতেই পারতেন। এবং আরেকটা জিনিসও মনে রাখতে হবে, একদিকে যেমন বিপ্লব আন্দোলন হয়েছিল,
তেমনি আরেকদিকে বাঙালির বিশ্বাসঘাতকতা কোন পর্যায়ে পৌঁছাতে পারে সেটি আমরা এই আন্দোলনগুলো পড়লে জানতে পারি। বিশ্বাসঘাতকতা করেই সূর্য সেনকে ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তার উপর যে অকথ্য অত্যাচার হয়েছিল, তার শরীরটিও তার আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়নি এবং নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু সূর্য সেন যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, দেশমাতৃকার কাছে তিনি যে নিজেকে উৎসর্গ করেছিলেন, সেটি একটি বড় জিনিস। তার পিছনে ছিল বিবেকানন্দের জীবন এবং বাণী, যে বাণী তাদের আত্মাকে ডেকেছিল। রবীন্দ্রনাথ স্বামীজির কথা বলতে গিয়ে বলেন, বাংলাদেশের যুবকদের মধ্যে যে দুঃসাহসিক অধ্যাবসায়ের পরিচয় পায়, তার মূলে আছে বিবেকানন্দের বাণী, যা তাদের আত্মাকে ডেকেছিল, আঙুলকে নয়। এইখানে একটি প্রসঙ্গ বলেই শেষ করব। স্বামীজি যখন পূর্ববঙ্গে যান, তিনি নাগমহাশয়ের বাড়ি গিয়েছিলেন এবং নাগমহাশয় তখন মারা গেছেন। তার স্ত্রী তাকে একটি ধুতি উপহার দেন। স্বামীজি পাগড়ির মতন মাথায় পরে নেন এবং নাগমহাশয়ের বাড়িতে অনেকক্ষণ ঘুমিয়েছিলেন। তারপর স্বামীজি বলেন, বহুকাল এমন ঘুমায়নি। পূর্ববঙ্গে যখন ফিরে আসেন, তখন স্বামীজির মন উচ্চ রয়েছে। স্বামী ব্রহ্মানন্দ শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন যে তুই একটু স্বামীজির মনটাকে নিচে নামিয়ে আনার চেষ্টা কর। স্বামীজি তাকে বলেন, বাবা, তিনি যাকে মা কালী বলতেন, তিনি এই শরীরে ঢুকে গেছেন, আমাকে কাজ করিয়ে নিয়ে বেড়ায়, থির হয়ে বসে থাকতে দেয় না। আসলে বিবেকানন্দ ছিলেন কর্মযোগী। এমন হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাইরে যাওয়া বা এই দেহকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করাই আমার পক্ষে হিতকর, কিন্তু আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না। যতদিন না পৃথিবীর মানুষ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব। স্বামীজির ঈশ্বর হচ্ছেন সাধারণ মানুষ। যখনই আমরা স্বামীজি পড়ব, যেন এইটি আমরা সবসময় মনে রাখি যে বিবেকানন্দের ঈশ্বর হচ্ছে সাধারণ মানুষ। পড়েছ পিতৃদেব ভব, মাতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞান, কাতর, ইহারাই তোমার দেবতা হন, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। এ সাধারণ মানুষের জাগরণ। সেই জাগরণ না হলে কখনো কোনো দেশ জাগতে পারে না। কোনো দেশের পক্ষে উন্নতি করা সম্ভব নয় যদি তার বেসটা স্ট্রং না হয়। স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ একাধিক জায়গায় এটি লিখে গেছেন। অবাক হয়ে যেতে হয়, একজন মহাপণ্ডিত, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য, যার গৃহে বসে আমরা আলোচনা করছি, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তিনিও বেসলাইন এডুকেশনের কথা বলেছিলেন। পিরামিড সিস্টেম ছিল আগে, যত ওপরের দিকে যাবে তত তোমাকে এডুকেটেড হতে হবে। আর তিনি বলেছিলেন বেসটাকে যদি স্ট্রং না করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থাটা বৃথা। বিবেকানন্দ তাই চেয়েছিলেন। তাই তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে এবং বারবার যুবকদের বলেছিলেন যে তোমরা এদের সেবাটাই জীবনের একমাত্র কাজ বলে মনে করবে। তোমার কি এমন কখনো হয় যে দেশের কথা ভাবতে ভাবতে তুমি রাত্রে নিদ্রা ত্যাগ করেছো? কখনো হয় যে দেশের মানুষের কথা ভাবতে ভাবতে তুমি ছটফট করছো? যদি এমন কখনো হয় তাহলে বুঝবে যে তুমি দেশমাতৃকার সেবার প্রথম সোপানটি পার হয়েছ। সব্যসাচী তাতে শরৎচন্দ্র লিখছেন যে তুমি তো দেশের জন্যই সব কিছু দিয়াছ, তাই দেশের খেয়াতরি তোমায় বহিতে পারে না, পাহাড় পর্বত ডিঙাইয়া তোমায় পথ অতিক্রম করিতে হয়। সেই বিবেকানন্দ যখন পূর্ববঙ্গে গেলেন, পূর্ববঙ্গ থেকে বেশি চিঠি স্বামীজি লেখেননি, একবারই মাত্র গিয়েছিলেন, কয়েকদিন মাত্র ছিলেন, কিন্তু সেই অভিজ্ঞতা তার স্মৃতিপটে সারা জীবন জাগরুক ছিল। তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে পূর্ববঙ্গের মানুষ বলে রসিকতা করে বাঙাল বলে ডাকতেন। জগদীশচন্দ্র বসুর স্ত্রী অবলা বসু, তিনিও পূর্ববঙ্গের মানুষ ছিলেন এবং স্বামীজি তাকে রসিকতা করে বলতেন, আপনাদের যখন বলতেন কি খাবেন স্বামীজি, বললেন আপনি মাছের সঙ্গে আপনাদের দেশের মতো ঝুলটা করে দেবেন। স্বামীজি একেবারে কলকাতার মানুষ ছিলেন, কলকাতার ভাষায় কথা বলতেন, কিন্তু পূর্ববঙ্গের প্রতি তার টান ছিল অসীম। এবং স্বামীজির যে সঙ্গ তৈরি করেছিলেন, সেই সঙ্গে বহু মানুষ আছেন যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনের এবং এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। যে আন্দোলন সম্বন্ধে ক্রিস্টোফার ঈশ্বরক বলছেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন। আজকে এই অবধি থাক, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম
नाम